ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোহাম্মদ সাইদ আলী। আমি অলরেডি ন্যারেশনের উপর 14টি ক্লাস, 14 নাম্বার অফ ক্লাস কমপ্লিট করেছি। টুডে আই এম গোয়িং টু ডিসকাস ক্লাস নাম্বার 15, লেসন নাম্বার 15। সো আজকের এই লেসনে আমি আলোচনা করব, এই লেসন নাম্বার 14 পর্যন্ত আমি আলোচনা করেছি সেন্টেন্স নিরেশন কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে প্যাসেজ ন্যারেশন কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তো এই প্যাসেজ ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার আজকে ফার্স্ট ক্লাস। তো আমি এই প্যাসেজ ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের মোট ক্লাস নাম্বার 15 থেকে 30, অর্থাৎ ক্লাস নাম্বার 15 to 30, অর্থাৎ প্রায় 16টি ক্লাস নিব, ক্লাস আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে ন্যারেশনের ক্লাস নাম্বার 15। সো লেটস গেট স্টার্টেড। তো অ্যাকচুয়ালি প্যাসেজ ন্যারেশন করতে গেলে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে প্যাসেজ ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, সেটা হলো, তো আজকের টপিক যে প্যাসেজ ন্যারেশন ক্লাস নাম্বার 15, এর মূল বিষয়বস্তু থাকবে যে একটি প্যাসেজ ন্যারেশনে বেসিক কোন বিষয়গুলি প্রথমেই জানা উচিত, তার একদম প্রাইমারি আইডিয়া, প্রাথমিক ধারণা। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, একটি প্যাসেজ থেকে প্রথমেই বক্তা অর্থাৎ স্পিকার এবং শ্রোতা অর্থাৎ লিসেনার চিহ্নিত করতে হবে। সো যদি আমরা একটি প্যাসেজ পড়ে একটি প্যাসেজের স্পিকার এবং লিসেনার চিহ্নিত করি, আইডেন্টিফাই করতে চাই, তাহলে অফকোর্স উই হ্যাভ টু স্টাডি অর রিড আউট দ্য হোল প্যাসেজ ফ্রম দ্য বিগিনিং টু এন্ড অফ ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের পুরো প্যাসেজটি না পড়লে আমরা স্পিকার এবং লিসেনার সম্পর্কে অনেক সময় ক্লিয়ার আইডিয়া পাবো না। এর কারণ হচ্ছে অনেক সময় এই স্পিকার এর বিষয়টি অনেক পরে থাকে, এর বিষয়টি লেখা থাকে অনেক পরে। তো এই কারণে আমাদের এই ডাইরেক্ট ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য প্রথমে পুরো প্যাসেজটি পড়ে নিতে হবে। You must read out the passage whole at first to identify the speaker and listener. For example, I am here giving you an example such as comma quotation, my sons, quotation দিয়ে শুরু, my sons listen to me, a great treasure lies hidden in the land, I am going to leave it to you, how will we find it? এই যে এই পর্যন্ত পড়তেছি, এইটুকুর মধ্যে কিন্তু স্পিকার বা লিসেনার সম্পর্কে ডিরেক্টলি আমরা কোনো ওয়ার্ড পাচ্ছি না। হ্যাঁ, এই কারণে আমাদের আরও চালিয়ে যেতে হবে সেইড দ্য সানস, অর্থাৎ এই পরের সেন্টেন্সটি হাউ উইল উই ফাইন্ড ইট সেইড দ্য সানস, এই সেন্টেন্সটি কিন্তু সান বললো, তাহলে প্রথম অংশের যে সেন্টেন্স সেটি কে বললো, এটা ক্লিয়ার হওয়ার জন্য, স্পিকার সম্পর্কে জানার জন্য আমাদেরকে এই প্যাসেজটি আরও পড়াটা কন্টিনিউ রাখতে হবে। যেমন ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট সেইড দ্য ওল্ড ম্যান, একদম লাস্ট সেন্টেন্সে গিয়ে আমরা বুঝতে পারলাম এখানে ওল্ড ম্যান হচ্ছে স্পিকার, কারণ সে শেষ সেন্টেন্সটি বলার পর বললো যে সেইড দ্য ওল্ড ম্যান। সো আমরা যদি এই প্যাসেজটি পুরোটি পড়ি তাহলে কিন্তু এইখানে বুঝতে পারবো যে ওল্ড ম্যান হচ্ছে স্পিকার অ্যান্ড দ্য সানস হচ্ছে লিসেনার। সো পুরো প্যাসেজ ন্যারেশনে পারার জন্য প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফুল প্যাসেজ বিগিনিং টু এন্ড পড়া। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক না কেন তা সবসময় রিপোর্টের স্পিচের শুরুতে ব্যবহৃত হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব, ফর এক্সাম্পল এই যে আমরা ফার্স্ট নাম্বার 1 যে এক্সাম্পলটি বললাম, এই যে সেইড দ্য ওল্ড ম্যান শেষে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই রিপোর্টিং ভার্বটি, এই রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বটি অবশ্যই শুরুতেই লিখতে হবে, কোনোভাবেই সেটি পরে আসে দেখে পরে রাখবো এরকম হবে না। ফর এক্সাম্পল, উই উড লাইক টু গো অন এক্সকারশন, ক্যান উই হ্যাভ ইউর পারমিশন স্যার, সেইড দ্য স্টুডেন্টস। ইয়েস, ইউ ক্যান অ্যারেঞ্জ ইট আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার অ্যান্ড ইউ শুড চুজ এ হিস্ট্রিক্যাল প্লেস ফর দ্যাট, রিপ্লাইড দ্য হেডমাস্টার, থ্যাংক ইউ স্যার। সো আমরা এখানে পুরো প্যাসেজটি পড়লাম। এখন দেখতে পাচ্ছি যে সেইড দ্য স্টুডেন্টস, এই রিপোর্টিং ভার্বটি প্রথমে রিপোর্টেড স্পিচের পরে রয়েছে, কিন্তু আমাদেরকে কিন্তু এই দ্য স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার প্রথমেই
লিখতে হবে। হ্যাঁ, স্পিকার এবং লিসেনারকে আইডেন্টিফাই করে, যেমন দ্য স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার, যেহেতু দেখতে পাচ্ছি যে হেডমাস্টার স্টুডেন্ট এবং হেডমাস্টারের মধ্যে একটি কনভারসেশন। সো দ্য স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার দ্যাট দে উড লাইক টু গো অ্যান এক্সকারশন। দে ক্যান উই হ্যাভ ইউর পারমিশন স্যার। সো এখানে এক্সট্রা আরেকটি সেন্টেন্স রয়েছে, দে অলসো আস্কড হিম রেসপেক্টফুলি। যেহেতু এখানে স্যার রয়েছে, আমরা এটি সেন্টেন্স ন্যারেশনে ডিটেলস আলোচনা করেছি। এই বিষয়গুলি ভিডিওগুলি এই চ্যানেলে রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। সো এই স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট হবে। দে অলসো আস্কড হিম রেসপেক্টফুলি অর উইথ রেসপেক্ট ইফ দে কুড হ্যাভ হিজ পারমিশন। Yes, you can arrange it after the examination is over. So এখানে the headmaster replied in the affirmative and added that they could arrange it after the examination was over. Is আছে was হবে। And you should choose a historical place for that. So he also told them that they should choose a historical place for that. এবং শেষে এই রিপোর্টেড স্পিচে রয়েছে থ্যাংক ইউ স্যার, এটা স্টুডেন্টরা বলেছে। সো এটা হবে দে থ্যাঙ্কড হিম রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। ওকে, পয়েন্ট নাম্বার 3, স্পিকার বা লিসেনারের বক্তব্য যদি একই রকমের হয় তবে সেটি এরকম হবে। অর্থাৎ স্পিকার বা লিসেনার ডিরেক্টলি এগেন অ্যান্ড এগেন যদি কথা বলতে থাকে, স্পিকার বারবার প্রত্যেকটা সেন্টেন্স বলতেছে, তাহলে লিসেনার এগেন অ্যান্ড এগেন কয়েকটি সেন্টেন্স বারবার বলতেছে, সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ হলে আমরা সেন্টেন্সগুলি যদি অ্যাসার্টিভ হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ হয়, সেক্ষেত্রে আমরা লিখব সেইড দ্যাট অথবা টোল্ড দ্যাট। এবং তারপরে যদি আবার সে বলে তাহলে লিখব অ্যান্ড অ্যাডেড দ্যাট। এরপরে আরও বললে অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট। তারপরে আমরা লিখব অ্যান্ড মোর ওভার অ্যাডেড দ্যাট। আরও যদি থাকে সেন্টেন্স সেই একই ব্যক্তি তাহলে অ্যাগেন অ্যাডেড দ্যাট, তারপর রেদার অ্যাডেড দ্যাট, এবং সর্বশেষ যদি আরও সেন্টেন্স থাকে তাহলে অলসো অ্যাডেড দ্যাট। আর একইভাবে সেমভাবে ইন্টারোগেটিভে আমরা লিখব আস্কড, তারপরে আবার যদি সেই ব্যক্তি কথা বলে অ্যান্ড ফার্দার আস্কড, অ্যান্ড মোর ওভার আস্কড, আবার যদি কথা বলে অ্যান্ড এগেইন আস্কড, আরও যদি সেন্টেন্স থাকে তাহলে ফার্দার আস্কড, আবার যদি কথা বলে অ্যান্ড মোর আস্কড। সো এইভাবে আমরা রিপোর্টিং ভার্বগুলি চেঞ্জ করব যদি একই ব্যক্তি কন্টিনিউয়াসলি কথা বলতে থাকে। ওকে, পয়েন্ট নাম্বার 4, একই বক্তার বক্তব্য কয়েকবার থাকলে এবং একইভাবে বিভিন্ন সেন্টেন্স হতে পারে, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখব। অর্থাৎ আগেটি ছিল সবগুলোই যদি অ্যাসার্টিভ হয় অথবা সবগুলোই যদি ইন্টারোগেটিভ হয়, সেই ক্ষেত্রে এরকম। আর এখন যদি ওই একই ব্যক্তি একটার পর একটা সেন্টেন্স বলে যায়, যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয় তাহলে লিখতে হবে অ্যান্ড সেইড। ইন্টারোগেটিভ হলে বলতে হবে অ্যান্ড আস্কড অথবা হুইদার। তারপর যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে অ্যান্ড রিকোয়েস্টেড টু। তারপরে সেন্টেন্সটি যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যান্ড প্রেড ফর। এবং এর পরেও যদি সেন্টেন্স থাকে এবং সেন্টেন্সটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা লিখব অ্যান্ড এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ ওন্ডার। অ্যান্ড পয়েন্ট নাম্বার 5, কোনো প্যাসেজে স্পিকার বা লিসেনার উল্লেখ না থাকলে দ্য স্পিকার মানে বক্তার স্থানে এবং দ্য লিসেনার শ্রোতার স্থানে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সটাতে আমরা স্পিকারকে আর লিসেনারকে ডিরেক্টলি এটা এখানে দেওয়া নেই বা বলা নেই, সেই ক্ষেত্রে আমরা কীরকম ভাবে লিখব সেটি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, আর ইউ কামিং টু মাই হাউস টুমোরো? ইয়েস, আই উইল কাম টুমোরো ইভিনিং। এখানে কে বলতেছে কোশ্চেনটা আর কে রিপ্লাই করলো, স্পিকার এবং লিসেনার ডিরেক্টলি কিন্তু বলা নেই। সো সেই ক্ষেত্রে আমরা এখানে স্পিকারের ক্ষেত্রে আমরা বলবো দ্য স্পিকার আস্কড দ্য পারসন স্পোকেন টু। ইফ, যেহেতু উপরের সেন্টেন্সটি একটি ডিরেক্ট ন্যারেশনের একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখব ইফ হি ওয়াজ গোয়িং টু হিজ হাউস দ্য নেক্সট ডে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। এই নিয়ার অ্যান্ড ডিস্টেন্স ওয়ার্ড রিলেটেড একটি রুল পুরো একটি ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করেছি। চ্যানেলে ভিডিওগুলি আছে, আপনারা দেখবেন।
আর ভিডিও ডেসক্রিপশনেও আমার এই ভিডিও লিঙ্কগুলি দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। তারপরে ইয়েস আই উইল কাম টুমরো ইভিনিং, তো এটা যে শুনলো অর্থাৎ দ্য লিসেনার এটা বলতেছে, সো দ্য লিসেনার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড গো দ্য নেক্সট ডে ইভিনিং, যেহেতু টুমরো সো এটা হবে দ্য নেক্সট ডে, আর ইভিনিং এর জায়গায় ইভিনিং। তো এই ছিল আজকের 5টি পয়েন্ট, প্যাসেজ ন্যারেশনের ফার্স্ট 5টি পয়েন্ট আজকে আমার এই লেসন নাম্বার 15 আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই, আর আগামী ক্লাস লেসন নাম্বার 16-এ আমি আলোচনা করব একটা সেন্টেন্সে যদি সরি থাকে বা ইয়েস নো থাকে বা নো আই হ্যাভ নেভার, অর্থাৎ আই হ্যাভ নেভারের পরে কিন্তু ভার্বটি নেই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, এবং থ্যাংক ইউ থাকলে সেই সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, এই 4টি বিষয়ে আমি স্টেপ নাম্বার 16 অর্থাৎ নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আরও ভালোভাবে আরও বেশি বেশি এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলি ক্লিয়ার করার, এবং যদি ভিডিওগুলি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওগুলি যাদের উপকারে আসবে এরকম ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করেন, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার হব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপডেট নোটিফিকেশন পেয়ে যান। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।